শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। গুঁড়া দুধের ছানা বানিয়ে তাতে মেশানো হচ্ছে ময়দা, সোডা এবং কাপড়ের রং। লবণের স্বাদ মেটাচ্ছে কারিগরদের গায়ের ঘাম। এভাবেই তৈরি হচ্ছে ছোট বড় সকলের পছন্দের মিষ্টি রসগোল্লা। সত্যিই তাই, রাজধানীর আশেপাশেই আইনি নিয়মের তোয়াক্কা না করে এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির বয়ে আনতে পারে এসব মিষ্টি। মাহমুদ হাসানের 5 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। নোংরা ও দুর্গন্ধযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশ, সেখানেই গুঁড়া দুধের ছানা বানিয়ে তার সাথে ময়দা, সোডা ও কাপড়ের রং মিশিয়ে গোল গোল খামির করে রাখা হচ্ছে। গ্লাভস ছাড়াই ঘরমাক্ত খালি হাতে বানানো হচ্ছে এসব খামির, যা থেকে তৈরি হচ্ছে মুখরোচক মিষ্টি। মিষ্টি তৈরির এমন দৃশ্যের দেখা মিলল রাজধানীর কেরানীগঞ্জে, যেখানে শ্রীলক্ষ্মী সুইটমিট, রাজলক্ষ্মী সুইটমিট, সুভাষ সুইট ও গোবিন্দ সুইটসের মিষ্টি তৈরির দৃশ্য প্রায় একই। আপনারা যেটা করছেন এটা কি ভুল? বললি দেব এই ছোট থালিতে এই অবস্থা। হ্যাঁ দেখছি। এটা কি স্বাস্থ্যকর? না না না, স্বাস্থ্যকর না। স্বাস্থ্যকর সত্যি কথা, মিথ্যা কথা কই না ভাই। এটা চমচমে চা, চমচম কালারই হয় এরকম। এর খাওয়ার রঙ এটা চাম্পা রঙ বলে। আমাদের দেশে যে পরিস্থিতি অনুযায়ী সবকিছু মেনটেন করে তো আর করা যায়। বিএসটির লাইসেন্স তো আর করা হয় না। আমাদের ছোটখাটো প্রতিষ্ঠান, আমরা তো ওই রকম একটা বড় প্রতিষ্ঠান এখনো গড়ে উঠতে পারি। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির এমন দৃশ্য ধারণ করতে গেলে কারখানায় তালা লাগিয়ে পালিয়ে যান কেউ কেউ, আবার কেউ কেউ তেড়ে আসেন প্রতিবেদকের দিকে। আপনার আমার ম্যাজিস্ট্রেট লগে থাকবে, তারপর আপনার ঢুকতে পারবেন। আপনার তো মানে দোকান, মিষ্টি দোকানে ঢোকার জন্য আপনারই করেন। পুষ্টিবিদরা বলছেন এ ধরনের মিষ্টি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বাসার মিষ্টির স্বাদও কিন্তু ওরকম মিষ্টির মতো দেখতে লোভনীয় না হলেও খেতে কিন্তু ভালো হয়, কিন্তু বাইরেরটা লোভনীয় করতে গিয়ে দেখা যায় অনেক ধরনের কেমিক্যাল কিন্তু অ্যাড করে, বডির জন্য খুবই ক্ষতি করে এই কেমিক্যালটা। এটা আমাদের কিডনি থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানগুলোতে কিন্তু এফেক্ট পড়ে। হয়তো শর্ট টার্ম এফেক্টগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু লং টার্ম এফেক্টে কিন্তু আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হার্টের ডিজিজ, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এসব অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই পুষ্টিবিদ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, রমজানের বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আমরা এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে। সেখানে কিছুক্ষণ আগেই খাতুনগঞ্জ বাজারে অভিযান চলেছে। সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, খাতুনগঞ্জের বাজার পরিস্থিতি জানাবেন এবং যেই অভিযান পরিচালনা হয়েছে সেই অভিযানে আসলে কি বেরিয়ে এসেছে এবং সেখানে আসলে কি কারা অভিযান চালিয়েছেন একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শাহাদাত আপনাকে। একটু আগে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের যে অভিযান, তারা নিয়মিত অভিযান, সেই অভিযান তারা শুরু করেছিল। সেই অভিযানে যোগ দিয়েছে জেলা প্রশাসক ফরিদা খানম, একই সাথে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও সেই অভিযানে যোগ দিয়েছেন। খাতুনগঞ্জের বাজারে, দেশের বড় মুখ্যপণ্যের বাজার যে পাইকারি বাজার খাতুনগঞ্জ, এখানে কিন্তু পণ্য যদি নিয়ন্ত্রণ রাখা যায়, দাম যদি একটু নিয়ন্ত্রণ থাকে, তাহলে খুচরা বাজারে গিয়ে সেটার কিছুটা হলেও প্রভাব পড়ে। আমরা দেখছি রোজার শুরু থেকে কিন্তু পণ্যের আমদানি কিন্তু অনেক বেড়েছে, তবে দেখা যাচ্ছে পেঁয়াজের দামটা কিছুটা কম আছে, যেহেতু পেঁয়াজ হলো দেশীয় পেঁয়াজ, কিন্তু বাজারে লাভ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি খাতুনগঞ্জের বাজারে সব গোডাউনগুলোতে আমরা দেখছি পেঁয়াজ আছে, তবে রসুনের দামটা আবার বাড়তে শুরু করেছে। একই সাথে যে নিত্য প্রয়োজনীয় অন্যান্য যে পণ্যগুলো, যে সবচেয়ে বেশি পণ্য প্রয়োজন হয়, যে চাল, ডাল, তেল সহ, চিনি সহ অন্যান্য যে পণ্যগুলো আছে, এইসব পণ্যেরও সরবরাহ আছে, কিন্তু দেখা যায় বাজারে সংকটের কথা বলছে, দামও কিন্তু কিছুটা বেশি। তেল আমরা দেখছি একেবারে সয়াবিন তেল, খোলা তেল বাজারে আছে, কিন্তু বোতলজাত যে তেল আছে সেটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে, তারা বলছেন, এখানে অভিযোগ করছেন এটা যারা ক্রেতা। তবে দাম যদি একটু বেশি দেয় তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে আবার কোনো জায়গায়। তো একই সাথে আমরা একটু দেখানোর
চেষ্টা করছি যে রসুনের দোকানগুলোতে রসুন আছে বাজারে, কিন্তু দেখা যাচ্ছে রসুনের দামটা কিন্তু অনেক বেশি। পেঁয়াজের পাশাপাশি রসুনের দামটা অনেক বেড়েছে। তবে পেঁয়াজ বলতে যে ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দামটা একটু বেশি, 60 টাকা কেজিতে এখানে বিক্রি করা হচ্ছে। তবে দেশীয় যে পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু একেবারে কম। আমরা খাতুনগঞ্জের বাজার দেখছি এখানে 21 টাকা কেজিতে, 22 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার একটু ভালো মানের যেটা আছে দেশীয় পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম একটু বেশি আমরা দেখছি। তো সব মিলে বলা যায় পেঁয়াজের দামটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে রসুনের দামটা এখনো পর্যন্ত সেভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, আদার দামও কিছুটা কমেছে। তো এখানে যারা ব্যবসায়ী আছে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কেমন আছে যে রমজান পেঁয়াজের আলহামদুলিল্লাহ দাম কেমন, রসুনের দামটা কেমন? পেঁয়াজের দাম কম, খুবই কম, রসুনের দামও কম। রসুন কত বিক্রি করে? রসুন 85 টাকা দেশি রসুন, আর ইন্ডিয়ানটা 150 টাকা, চাইনাটা 215 টাকা। আচ্ছা, সরবরাহ কেমন? 150 টাকা যেটা বিক্রি করছে। এই রসুন ইন্ডিয়ান রসুন এটা সরবরাহ আছে। আদা কত? আদা কেরালা আদা, এখানে চাইনা আদা নাই, কেরালা আদা বেচতেছি যে 75 টাকা আর 65 টাকা। 75 বলতে কি? ওয়াশ যেটা আছে এটা 75 টাকা, আনওয়াশ মানে কত? 75 শুধু 75। সাদাত বুঝতে পেরেছেন পেঁয়াজের দামটা একটু কম আছে। তবে অন্যান্য নিত্য পণ্যের দামটা যদি একটু কম, তো একই সাথে আমরা দেখছি রোজার আজকে দ্বিতীয় দিন যাচ্ছে, মাছ মাংসের দাম আরও বেশি দামে তারা বিক্রি করছে। এই কারণে চালের দামও অনেক বেশি, চালের দাম এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তো সেই জায়গাগুলো বাজার তদারকি যদি আরও বাড়ানো যায় তাহলে কমবে বলে মনে করছেন বক্তারা। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে শাহাদাতের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয় আপনাকে। আমরা জানি যে এইবার আসলে বাজারের মোটামুটি বাজারে যেসব রমজানের সময় যেসব চাহিদা বেশি থাকে যেসব পণ্যের, সেগুলোর সরবরাহ ভালো থাকায় আসলে দামও মোটামুটি নিয়ন্ত্রণে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। চালের দামটা বেশি আপনি যেটি বলছিলেন, মাছ মাংসের দাম হয়তো কিছুটা বেশি, বাট পেঁয়াজ রসুন আদা যেটি আসলে বিক্রেতাও বলছিলেন সেদিক থেকে কিছুটা স্বস্তি আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা খাতুনগঞ্জ বাজার থেকে শুনছিলাম বাজার পরিস্থিতি, রমজানের এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার কেমন রয়েছে। আমরা এই মুহূর্তে যেতে চাই আলোচনায়। আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রাশেদুল করিম মুন্না। তিনি পাট পণ্য রপ্তানিকারক। রাশেদুল করিম মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা আজকের আলোচনাটা আয়োজন করেছি এই কারণেই যে আসলে সামনে রমজান ঈদ আসছে, যেহেতু রমজান শুরু হয়ে গেছে। এই রমজানে ঈদকে কেন্দ্র করে আসলে ব্যাপক প্রস্তুতি থাকে। যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন, বিশেষ করে ঈদের যেসব পণ্যের চাহিদা অনেক বেশি থাকে, জামা কাপড়ের চাহিদা যেমন থাকে, তেমনি ঘর সাজানোর নানা পণ্য যেগুলো আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আসলে তৈরি করে থাকেন। এই যে মাঝারি এবং ক্ষুদ্র যেসব উদ্যোক্তা রয়েছে, তাদের আসলে এই মুহূর্তের প্রস্তুতিটা কেমন? তারা আসলে কি করছেন? যে যদিও এখন একটু গত কয়েক মাস আসলে একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যেহেতু যাচ্ছি, তাদের পুঁজির জায়গাটাতেও আসলে কিছুটা আমরা দেখেছি যে ব্যাংক থেকে ঋণ পাওয়াটাও কিছুটা সমস্যা হচ্ছিল। সবকিছু মিলিয়ে আসলে তারা এখন ঈদের জন্য কি কেমন প্রস্তুতি নিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সত্যি বলেছেন যে আসলে বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি বাজারে একটা ঊর্ধ্বমুখী সিচুয়েশন। মানুষ তার যে দৈনন্দিন যে নিড আছে সেটাকে পূরণ করতে হিমশিম খাচ্ছে, এবং সেই জায়গাতে হচ্ছে মানুষের যে জীবনের চলার পথে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে সেখানে মানুষ কনজারভেটিভ হচ্ছে, এবং সেটার ধাক্কা কিন্তু এসএমইদের ঘাড়ে পড়ছে, যারা খাদ্য সামগ্রীর বাইরে অন্য যে সমস্ত পণ্যগুলো আছে, যেটা বাংলাদেশে মানুষরা হচ্ছে বিভিন্ন পার্বণ বা এই ঈদকে কেন্দ্র করে হচ্ছে মূলত ব্যবহার করে, তারা কিন্তু একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। কারণ স্বাভাবিক যে বিক্রয়টা হওয়ার কথা ছিল সেটা তারা হচ্ছিল না, যে কারণে তাদের পুঁজির একটা ঘাটতি ছিল, তাদের আয়ের একটা ঘাটতি ছিল, এবং সার্বিকভাবে তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। সেই জায়গাতে আমি মনে করি যে এই ঈদটা একটা বড় সম্ভাবনা তাদের জন্য, এই সেক্টরে যারা কাজ করছে এসএমইরা, এবং বিশেষ করে এসএমই এবং মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা কাজ করছে, তারা কিন্তু সারা বছরই উদ্গ্রীবভাবে অপেক্ষা করে যে তারা যে সমস্ত পণ্যগুলো তৈরি করবে এটা ঈদে একটা বড় ধরনের বিক্রয়ের সুযোগটা বাড়বে। সুতরাং সেই আশা থেকে কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে, তারা প্রোডাকশন করছে, অনেকে কিছুটা কমপ্লিট করেছে এবং অব্যাহত রাখছে। এখন হচ্ছে সেটা বাজারে নিয়ে যাওয়া। সেই জায়গাতে জাস্ট রোজাটা শুরু হয়েছে, সুতরাং এখনই বলার মতো অবস্থা তৈরি হয়নি
যে এই বাজারের থেকে তারা কতটা সফলতা পাবে, কারণ কাস্টমাররা যখন পণ্য কিনবে তখনই তাদের সার্থকতা আসবে যে তাদের পণ্য বিক্রি হলে তাদের যে পুঁজির বা টোটাল আর্থিক খাতে তারা যে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সেটা থেকে বের হওয়ার যে অস্থির প্রাণবন্ত চেষ্টা, সেটার সুফলটা হয়তো আসবে আগামী কয়েকদিন পরে, হয়তো সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু তাদের প্রস্তুতির জায়গাটা কেমন? তারা আসলে এই মুহূর্তে মানে যে ধরনের চাহিদা থাকে ঈদে সেটি সরবরাহ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়ার সুযোগটা কি তাদের হয়েছে কিনা? আমি দেখছি যেটা অনেকে আমার পরিচিত আছে এই সেক্টরে, তা সেভাবে প্রস্তুতিটা কিছুটা নিয়েছে, কিন্তু সব প্রতি বছর যেভাবে নিয়ে রাখা হয় বা উদ্যোগ নেওয়া হয়, এবার সেটা কিছুটা কম। কারণটা হচ্ছে যে যেটা বলেছি যে রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের টোটাল সেলসটা কমে গিয়েছিল, অনেকের পুঁজির একটা ঘাটতি বা চ্যালেঞ্জের মধ্যে এসেছে। তো এই পুঁজির যে একটা ঘাটতি, সেই জায়গাতে কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে বা অন্যান্য প্রাইভেট সেক্টরে যারা আছে, তারা কিন্তু এসএমই সেক্টরে বা মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে তাদেরকে এই গত 6-7 মাস ধরে সেই ধরনের সহযোগিতার হারটা বাড়িয়ে দেয়নি, যে কারণে পুঁজির একটা ঘাটতি নিয়েই কিন্তু তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটা দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে বা নিয়েছে। জি, এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা কি ফেস করছে? এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে একটা বড় পুঁজির একটা ঘাটতি হচ্ছে, অর্থাৎ যেটা বাংলাদেশের জিডিপিতে যেখানে 25 থেকে 27% হচ্ছে এসএমইদের কন্ট্রিবিউশন, সেই জায়গাতে এই এসএমইদের কিন্তু প্রত্যেকেই তার নিজস্ব শক্তি, নিজস্ব অর্থ বা বিভিন্ন ব্যক্তিগত সোর্সে যে ঋণ নিয়ে তারা উদ্যোক্তা হয়েছে, এই জায়গাতে কিন্তু গত 5-6 মাস তাদের যে টোটাল যে সাপ্লাই চেনে তাদের বিক্রয়টা কমে গেছে, সেই জায়গাতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেক উদ্যোক্তাই কিন্তু অনেকটা বন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে। তো সেই জায়গাতে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে এই ঈদকে উপলক্ষ করে যদি কিছুটা এখনো সময় আছে যে এসএমইদেরকে যদি কিছুটা ঋণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা যেত, তাহলে সেটা হয়তো তাদের যে অনেক কষ্ট করে যে উদ্যোক্তা হয়েছে তাদের যে একটা স্ট্রেংথ তৈরি হয়েছে এবং প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা তৈরি হয়েছে, সেই জায়গাতে পুঁজির অভাবে কিন্তু অনেকে পণ্য উৎপাদন করতে পারছে না। যেই হারে এই ঈদের যে একটা ডিমান্ড থাকে সেই পরিমাণ পণ্য কিন্তু উৎপাদন হয়নি, এবং সেই জায়গাতে এখনো সময় আছে যে তাদেরকে একটু কিছুটা সহায়তা করা যায় কিনা। এইটা নিয়ে তো আসলে আপনারা অনেকদিন ধরেই কথা বলছিলেন যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আসলে তাদের যেহেতু ঋণ নেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা থাকে, কারণ তাদের আসলে সে ধরনের অ্যাসেট থাকে না যেটি তারা কোলেট্রাল দিতে পারেন না। সেই জায়গাটাতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার জন্য এসএমইতে আরও বেশি যাতে বিনিয়োগ করে, সেখানে আসলে মানে এই মুহূর্তে আসলে কি করা যেতে পারে? যেহেতু ব্যাংকগুলো আসলে তাদেরও যুক্তি আছে যে তাদের আসলে এই জায়গাটাতে যাওয়াটা খুবই কঠিন, কিন্তু তাদের জন্য বিকল্প কি হতে পারে অর্থ সংস্থানের ক্ষেত্রে? আমি মনে করি ব্যাংকগুলোর যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলা বিশেষ করে মাইক্রো কটেজ সেক্টরে কোনোভাবেই তারা সহায়তা করছে না বা করতে পারছে না। সেই জায়গাতে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে, যে এসএমই ব্যাংক করেছে, এবং সেই জায়গাতে এই মাইক্রো বা কটেজ সেক্টরটাকে ফোকাস করে তারা কিন্তু হচ্ছে বেশ কিছু ফাইন্যান্সিয়াল ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের কাছে কথা হচ্ছে, কিন্তু বাস্তবায়নের জায়গাটা কিন্তু এখন অনেক মন্থর বা হচ্ছে না, বাস্তবতাটা হচ্ছে না। এবং সেই জায়গাতে এসএমইর যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার একটা বিভাজন আনা দরকার, যে মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তাদের কিন্তু এই সংজ্ঞার কোনো স্পেস রাখা হয়নি, যে কারণে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো বা ব্যাংকগুলো কিন্তু তাদেরকে কোনোভাবেই সাহায্য করছে না। এবং যারা স্মল স্কেলে আছে, ব্যাংকগুলো পছন্দ করে অনেক ক্ষেত্রেই যে তাদের যে ম্যানেজমেন্ট কস্ট আছে সেই কষ্টটা তারা বিনিয়োগ করতে চায় বড় পুঁজি যারা নিতে চায় তাদের পিছনে। সেই জায়গাতে যদি বাংলাদেশ ব্যাংক এভাবে চিন্তা করতো যে এই যে কস্ট অফ প্রোডাকশনের জায়গাতে যে প্রশ্নটা এসেছে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের তরফ থেকে, তাদেরকে কিভাবে একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা সাপোর্ট দেওয়া যায়, তাহলে হয়তো তাদের এই যে চ্যালেঞ্জটার জন্য তারা বারবার পিছিয়ে যাচ্ছে বা উৎসাহ দেখাচ্ছে না ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো, এটার কিছুটা সমাধান বের হয়ে আসবে। পাশাপাশি আমি মনে করি যে একটা জবাবদিহিতা থাকা দরকার। অনেক ক্ষেত্রেই ব্যাংকগুলো দাবি করে যে তারা এসএমই বা স্মলদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে এখনো কিন্তু সেটা অনেকটা এক্সিবিশনের মতো, অর্থাৎ সারা দেশে যে প্রায় কয়েক কোটি হচ্ছে উদ্যোক্তা আছে, সেই জায়গাতে হচ্ছে তারা প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা ব্যাংক হয়তো মাত্র 200, 500, 1000 কে টার্গেট করে কাজ করছে। সেই জায়গাতে আমি দাবি জানাই
বাংলাদেশ ব্যাংক যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেয় যে প্রতিটা ব্যাংক প্রতিটা শাখার আওতায় নতুন কতজন এসএমই বা মাইক্রো বা কোয়ার্টার সেক্টর উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা যদি একটা মনিটরিং সিস্টেম তৈরি করা যায় এবং সেইখানে যদি একটা জবাবদিহিতা আনা যায়, আমি বিশ্বাস করি যে এটা হয়তো কিছুটা উন্নতি হবে। অর্থাৎ জবাবদিহিতাটা কিন্তু নেই, তারা রিপোর্টিং করছে এবং অনেক ক্ষেত্রে তারা এক্সিস্টিং যে কাস্টমার গুলো আছে তাদেরটাকেই তারা হাইলাইট করে রিপোর্টিং করছে। সুতরাং আমি বলবো যে নতুন উদ্যোক্তাদেরকে কতজনকে দেওয়া হয়েছে এবং সেই উদ্যোক্তাদের মধ্যে স্মল সেক্টরে কারা আছে, মাইক্রো এবং কোয়ার্টার সেক্টরে কতজন আছে। অনেক ক্ষেত্রে মিডিয়ামরা পাচ্ছে, মাঝে বাট ছোটরা কিন্তু পাচ্ছে না। সুতরাং এই জায়গাতে একটা জবাব দিয়ে জানা দরকার। জি, এবার একটু রপ্তানির জায়গাটাতে আসতে চাই। আপনি যেহেতু পাট পণ্য নিয়ে কাজ করেন, আপনাদের পণ্যের এই মুহূর্তে চাহিদা কেমন বিশ্ব বাজারে? আমরা জানি যে চীন থেকে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের একটা যুদ্ধের অবস্থার মধ্যে আছে, অর্থনৈতিক যুদ্ধ যেটাকে আমরা বলি। সেই জায়গাটাতে বাংলাদেশের জন্য কি কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? আমি আসলে জাস্ট গত মাসে পৃথিবীর সবচেয়ে বড় মেলাটা যেটা হয় এসএমই সেক্টরের জন্য, ফ্র্যাঙ্কফুর্টে অ্যাম্বিয়েন্ট ফেয়ার, সেটাতে অংশ নিয়ে এসেছি। 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা ছিল। তা ওখানে আমরা দেখছি যে এই যে চায়না থেকে বের হয়ে আসার যে আপনি যেটা বললেন বিশ্ব রাজনীতির মধ্যে বিশ্ব বাণিজ্যের একটা পরিবর্তন এসেছে বা আসছে, সেই জায়গাতে ট্যাক্সেশনের ইস্যুটাকে মাথায় রেখে অনেক কাস্টমার বা বায়ার হচ্ছে চায়নার বাইরের দেশগুলো থেকে ইম্পোর্ট করতে যাচ্ছে। সেই জায়গাতে বাংলাদেশ থেকে আমরা যতটা প্রতিষ্ঠান অংশ নিয়েছি, আমরা বেশ ভালোই সাড়া পেয়েছি। এবং সেক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, অ্যাড করব যে আমেরিকা যে বায়াররা আছে তারা কিন্তু বেশি উৎসাহ দেখিয়েছে এবারে মেলায়। অর্থাৎ তারা কিন্তু চিন্তিত যে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে 10% ট্যাক্স আরোপ করেছে। এবং আপনি জানেন ট্রাম্প যখন প্রথম এসেছিলেন, যেখানে 12% প্লাস মাইনাস হচ্ছে ট্যাক্স ছিল, সেই পণ্যগুলো থেকে 25 থেকে 27% পর্যন্ত ট্যাক্স আরোপ করেছিল গত টার্মে। এই টার্মে এসে আরো 10% বাড়িয়েছে। অর্থাৎ এখন কিন্তু বিশ্ব বাণিজ্যের মধ্যে যে এই পরিবর্তনের জায়গাতে বাংলাদেশ একটা চমৎকার জায়গা করতে পারে। বিশেষ করে শুধুমাত্র পাট না, যে সমস্ত পণ্যগুলো হ্যান্ডমেড বা সেমি হ্যান্ডমেড প্রসেসে প্রোডাকশন হয়, সেই জায়গাতে প্রথমত চায়নার যে ওয়েজের যে লেভেলটা গ্রাজুয়ালি বাড়ছে, সেই জায়গাতে প্রথমত তারা এই ধরনের পণ্যগুলা উৎপাদনের সক্ষমতা থাকবে না। সেই জায়গাতে বাংলাদেশ কিন্তু একটা চমৎকার সুযোগ নিতে পারে এবং সেক্ষেত্রে এসএমইর একটা বড় অপরচুনিটির জন্য কিন্তু মানে আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এই জায়গাতে এসএমইরা এখনো হচ্ছে বেসিক কিছু প্রোডাক্ট করছে। এই জায়গাতে আমরা কিভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্ট করতে পারি, ডিজাইন প্রোডাক্ট করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী যেই প্রোডাক্টের ডিমান্ড গুলো আছে সেটা আমরা কিভাবে উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি, এই বিষয়টাকে অ্যাড্রেস করে যদি আমরা কিছু সুনির্দিষ্ট কর্মকৌশল নেই, তাহলে আমি বিশ্বাস করি, আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের জন্য একটা চমৎকার অপরচুনিটি সামনে আছে। প্রশ্নটা হচ্ছে আমরা কত দ্রুততার সাথে সেটাকে রিচ করতে পারবো। এই জায়গাতে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আমি বলবো যে এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করতে গেলে আমাদের কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি একটা বড় ইস্যু হয়ে গেছে। অর্থাৎ আমাদের ফ্যাক্টরিতে সেফটি সিকিউরিটি আছে এবং সেটা ইন্টারন্যাশনাল মানদণ্ডের আওতায় ফ্যাক্টরিগুলোকে যদি আমরা অর্গানাইজ করতে পারি, অ্যাচিভ করতে পারি, পাশাপাশি প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়ন বা গ্রামে আমাদের কিছু স্ট্রেংথ আছে, কিছু র মেটেরিয়ালস আছে, কিছু স্কিল আছে, কিছু হেরিটেজ আছে, এটাকে যদি ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজাইনে যদি আমরা কনভার্ট করে একটা বড় স্কেলটাকে আপগ্রেড করতে পারি, তখনই কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারবো। কারণ আমরা ছোট পরিধিতে হয়তো অনেক সুন্দর ভালো প্রোডাক্ট বানাচ্ছি, কিন্তু স্কেলটাকে বড় করতে হবে। অর্থাৎ একটা বায়ার যখন ইম্পোর্ট করতে চাবে বাংলাদেশ থেকে, সে কিন্তু কন্টেনারকে হিসাব করবে। অর্থাৎ এখানে আমরা যে পটেনশিয়াল সেক্টরগুলো আছে, এটাকে ফোকাস করে যদি আমরা একটা স্কেল আপটা করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা চমৎকার সুযোগ সামনে দাঁড়িয়ে আছে। জি, অবশ্যই আমরা আশা করছি সেই সুযোগটা নেওয়ার জন্য আসলে উদ্যোক্তাদের পাশাপাশি সরকারও এগিয়ে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদুল করিম মুন্না, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম এসএমই খাতের আসলে বর্তমান তাদের ঈদ নিয়ে তাদের পরিকল্পনা, প্রস্তুতি এবং তাদের যে চ্যালেঞ্জ, সেসব বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রাশেদুল করিম মুন্না। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে।
উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের সিলভার জুবলি উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার। ন্যাশনাল ব্যাংকের আয়োজনে আগামী 6 থেকে 8 মার্চ গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে এই মেলা। সকালে ঢাকার অ্যাঙ্কর টাওয়ারে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। দেশ ও দেশের বাইরে থাকা নারী উদ্যোক্তারা এই মেলায় অংশ নেবেন। হাতে তৈরি করা গহনা, গৃহস্থালী পণ্য, নকশি কাঁথা ছাড়াও নানান সৃজনশীল পণ্য নিয়ে হাজির হবেন নারী উদ্যোক্তারা। এই মেলার মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক ও ব্যবসা প্রসার হবে বলে জানায় সংস্থাটির সভাপতি নাসরিন আওয়াল মিন্টু। অংশ নেওয়া অর্ধশত স্টল থেকে অর্ধশত স্টল থেকে 3 স্টলকে পুরস্কারও দেওয়া হবে বলে জানায় মেলার আয়োজক কমিটি। এছাড়া 2000 সাল থেকে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের লোন ও ট্রেনিং দিয়ে আসছে সংস্থাটি। নারী উদ্যোক্তাদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের পণ্য এবং সেবা প্রদর্শনের পাশাপাশি নতুন বাজার ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের ব্যবসার প্রসারে সহায়তা করাই এই উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান লক্ষ্য। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এই মুহূর্তে আমরা জানাতে চাই শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দেখছি লেনদেন চলছে, নেতিবাচক ধারায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে ডিএসসির 3টি সূচকই আমরা দেখছি নিম্নগামী। ডিএসসি এক্স ইন্ডেক্স 12 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5224 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 4.29 পয়েন্ট, অবস্থান 1162 পয়েন্ট। ডিএস 30-র অবস্থান 1900 পয়েন্ট এবং কমেছে 3.25 পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 98টি, কমেছে 213টির এবং অপরিবর্তিত আছে 85টি কোম্পানির শেয়ারের দর। এবং এখন পর্যন্ত যে লেনদেনের পরিমাণ তা 328 কোটি টাকার কিছু বেশি। দর্শক, পুঁজিবাজারের পর জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট দরদাম। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার পরিস্থিতি আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 124 টাকায় কিনে 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাতে চাই। 1,48,343 টাকায় প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে, যেটি সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট স্বর্ণ। 21 ক্যারেটের ক্ষেত্রে দাম পড়ছে 1,41,000 টাকা কিছু বেশি। 18 ক্যারেটের দাম 1,21,376 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 99,890 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেট বিক্রি হচ্ছে 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। হাওরের মিঠা পানির মাছের সুখ্যাতি দেশ জুড়ে, অথচ এসব মাছের স্বাদ নেয়ার ভাগ্য তেমন মেলে না হাওরবাসীর। মাছের রাজ্যে থেকেও কিনে খেতে হয় পুকুরের চাষের মাছ। লিজে থাকায় হাওরের থেকেও মাছ শিকার করতে পারেন না তারা। তাদের এই আক্ষেপ দীর্ঘদিনের। হাওরবাসীর জীবনযাপনের গল্পের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। টিটু দাসের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব আহমেদ শামীম। হাওরকে বলা হয় মাছের ভান্ডার। হাওরের মাছ খেতেও অনেক সুস্বাদু। একসময় কিশোরগঞ্জের হাওর সবার জন্য উন্মুক্ত থাকলেও এখন প্রভাবশালীদের কাছে লিজ হিসেবে জিম্মি। মাছের রাজ্যে থেকেও এসব সুস্বাদু মাছ নিজেদের ভাগ্যে জোটে না হাওরবাসীর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই হাওর এলাকা থেকে হাওরের মাছটা আমরা নিজেরাই খেতে পারি না। আসে পিটকারা মাছ,
এই মাছ আমরা কিনে না খাইতে বাধ্য। হাওরবাসীর অভিযোগ, ফিশারির মালিকরা বেশি লাভের আশায় হাওরের মাছ বাজারজাত করে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় বাজারে কিছু পাওয়া গেলেও দাম বেশি। বাধ্য হয়ে সাধ্যের মধ্যে চাষের মাছ কিনেই খেতে হয় তাদের। 1500, 1300 এরকম বিক্রি হয়। হাওরের মানুষ এত দাম দেয়া ওই অঞ্চলের মানুষ খাইতে পারে না, এইগুলো মাছ চালান হয়ে যায় বাইরে। ভালো মাছগুলা বাইরে চালান করে দিয়েছে, আর যে এখানে ফিশারির মাছগুলা আমরা এনে বাইরে থেকে বিক্রি করতেছি, যেমন বাজিতপুর আছে, সরাইল আছে, নাসিরনগর আছে, এইগুলো মাছ আমরা এনে বিক্রি করি। প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম বৃদ্ধির চেষ্টা চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া সরকারিভাবে জ্যৈষ্ঠের পুরো মাস জুড়ে হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হবে বলে জানান এই কর্মকর্তা। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমাদের দেশীয় প্রজাতির ছোট মাছগুলো আছে, সেই মাছগুলা অনেকাংশেই তাদের প্রাচুর্যতা ফিরে আসবে এবং অনেক মাছ এখান থেকে আহরণ করা সম্ভব হবে। লিজ দেয়ার নামে জিম্মি দশা থেকে মুক্ত করে আগের মতো আবারও হাওরে মাছ শিকার উন্মুক্ত করার দাবি হাওরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে তাক লাগিয়েছেন চুয়াডাঙ্গা জেলার তরুণ কৃষি উদ্যোক্তারা। সঠিক পরিচর্যায় ভালো লাভের স্বপ্ন দেখছেন তারা। চুয়াডাঙ্গার মাটিতে স্ট্রবেরি চাষের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। জামান আক্তারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তরুণ উদ্যোক্তা সজল আহমেদ গেল বছর স্ট্রবেরি চাষে সফলতার পর এবারও 6 বিঘা জমিতে বিদেশি এই ফল চাষ করেছেন তিনি। সজল জানান, অক্টোবর-নভেম্বরের দিকে স্ট্রবেরির চারা রোপণ করা হয়। ঠিকমতো পরিচর্যা করলে 1 মাসের মধ্যেই গাছে ফল আসা শুরু হয়। পরবর্তী 2 মাস 2-1 দিন পর পরই স্ট্রবেরি বিক্রি করা যায়। স্ট্রবেরিতে সাধারণত শীতের ফসল, এটা আপনার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। পুরা কুয়াশা পড়লে স্প্রে করতে হবে আপনার ম্যানকোজেব, কার্বন ডাইঅক্সাইড একটু বেশি বেশি ব্যবহার করতে হবে। স্ট্রবেরি চাষ অল্প দিনে ভালো লাভজনক একটা চাষ। পাইকারিতে 1 কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে 1200 টাকায়। 1 বিঘা জমিতে প্রায় 5 লাখ টাকা খরচ করে 3 থেকে 5 লাখ টাকা আয় করছেন সজল। স্ট্রবেরিটা আপনার আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে। যদি ভালো হয় তাহলে 1 বিঘাতে দেখা যায় 10 লক্ষ টাকারও স্ট্রবেরি বিক্রি হয়ে যাইতে পারে। সজলের সফলতা দেখে স্ট্রবেরির চাষ করে সফল হয়েছেন স্থানীয় অনেকে। স্ট্রবেরি চাষে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। বাগানে অনেক স্ট্রবেরি ধরেছে, দেখতে অনেক সুন্দর। এলাকার লোকজনও কিন্তু সুন্দর মতো করে খেতে পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় সকলকেই উৎসাহিত করে আসছে, পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে করে এই জাতির সম্প্রসারণ হয় অন্যান্য কৃষির মতো। আমরা যদি এটিকে সফল হই, আমরা আশা করি যে সারা দেশে একটা বড় ধরনের পরিবর্তন আসবে আর কি। কৃষি বিভাগ বলছে, চুয়াডাঙ্গায় আমেরিকান ফেস্টিভ্যাল, আমেরিকান কার্নিভাল সহ বাড়ি স্ট্রবেরির চাষ হচ্ছে। তবে আমেরিকান জাত দুটিতে ভালো ফলন পাচ্ছেন চাষিরা। ওই জায়গায় বামে ঘুরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বন্দর বাণিজ্যের খবর। সফলভাবে ট্রায়াল রান শেষ হওয়ার দীর্ঘদিন পেরোলেও বন্ধ রয়েছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, ভারতের ময়া নৌবন্দরের সাথে স্বল্প দূরত্বের এই পথে সোনা মসজিদ বন্দরের তুলনায় আমদানি রপ্তানিতে 1/3 খরচ কমবে। নৌবন্দরটি চালু হলে এই অঞ্চল শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মতিউর মুর্তজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাজসজ্জায় রঙিন রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের এই ছবি গত বছরের 12 ফেব্রুয়ারির। সফলভাবে ট্রায়াল রান শেষ হলেও বছর না ঘুরতেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বন্দর। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দরে পণ্য আমদানি ও পরিবহন খরচ কম। এই বন্দর দিয়ে নির্মাণ সামগ্রী আমদানিতে ব্যাপক অর্থ সাশ্রয় হবে বলেও জানান তারা। সোনা মসজিদ পোর্ট দিয়ে 1 সেফটি পাথর কিনছেন $13, আর আপনি এই মায়া পোর্ট দিয়ে কিনবেন $9.10। এই পোর্টকে যত জরুরি সম্ভব চালু করলে ওই অঞ্চলের আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে। বন্দরটি চালু না হওয়ার বিষয়ে একে অপরকে দুষছেন নৌ পরিবহন কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ড।
আপাতত অফিস চলতেছে, কিন্তু বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। এনবিআর এর পারমিশনের জন্য আটকে আছে। এটা মে মাসে শেষ হয়েছে, মে মাসের 14 তারিখে ট্রায়াল লঞ্চ। যদি আমরা সবাই একমত হই এবং এটা কোনো বড় কোনো ইস্যু না, ডেফিনেটলি আমরা এটা সলভ করতে পারবো। সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে রাজশাহী অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই বন্দর যদি চালু থাকতো তাহলে পণ্য পরিবহনের খরচ যেমন কমতো, ঠিক তেমনি দেখা যাচ্ছে যে এখানে ব্যবসায়ীদের প্রায় ৩-৪ হাজার কোটি টাকা প্রায় সাশ্রয় হতো। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে আমদানি রপ্তানি চালু হবে এমনটাই প্রত্যাশা করছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ওমানের মরুর বুকে কৃষি খাতে সফলতার নজির করেছেন বাংলাদেশিরা। মাছ চাষ, শাকসবজি উৎপাদন, খেজুর ও ফলের বাগান সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ওমানের অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলছে। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চারপাশে সবুজ শাকসবজির প্রাচুর্য দেখে মনে হতে পারে এটি বাংলাদেশের উর্বর জমি দৃশ্য, কিন্তু না। মরুভূমির প্রধান ওমানের শুষ্ক অনুর্বর মাটিতে এই সবুজের সমারোহের কারিগর বাংলাদেশের কৃষকেরা। ওমানে তারা চাষ করছেন শসা, লাউ, পুঁইশাক, ঢেঁড়স এবং অন্যান্য দেশীয় সবজি। এই শুষ্ক পরিবেশে বাংলাদেশের কৃষকদের পরিশ্রম, দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার ফলে এই যুগান্তকারী সাফল্য এসেছে। তারা নতুন অধ্যায় যোগ করেছেন ওমানের কৃষিক্ষেত্রে। এছাড়া শাকসবজি এবং ফলমূল উৎপাদনেও বাংলাদেশের কৃষকদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে আমরা অনেক কিছু করছি, পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা এখানে অনেক কিছু সহযোগিতা করে বাগান কিছু করতে পারবো, বাগান করতে পারবো। ওমান সরকার কৃষি খাতের উন্নয়নে নানা সুযোগ তৈরি করছে, যা বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এই সুযোগটি কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। দক্ষতা, কঠোর পরিশ্রম এবং চিন্তা ভাবনার মাধ্যমে এখানে কৃষি খাতে উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে, যা ওমান সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাড়া ফেলেছে এবং ওমানে খাদ্য নির্ভরশীল এবং খাদ্য নিশ্চয়তা এবং অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওমানের কৃষি খাতে প্রবাসী বাংলাদেশিরা শুধু শ্রমিক হিসেবে নয়, উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবেও নিজেদের অবস্থান সুসংহত করছেন। বিশেষ করে মৎস্য খাতে, যেখানে অনেক বাংলাদেশি সফলভাবে মাছ চাষ করে বাজারে চাহিদা পূরণ করছেন। বাংলাদেশিরা যেভাবে ওমানের কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।